দেখা যাচ্ছে এবার? যাচ্ছে তো স্যার। দেখতে পাচ্ছ? কালো স্ক্রিনটাকে। আচ্ছা, দাঁড়াও। এবার দেখতে পাচ্ছ না? হ্যাঁ। যাচ্ছে, যাচ্ছে, দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন মহাকর্ষ কোর্স তোমরা কেউ করো নাই, নতুন। ঠিক আছে, আমি যতটুকু পড়া দিব একটু করিও, জি দাদা, জি। বুঝছো? তো আমি যেটুকু পড়াবো সেটুকু একটু ভালো করে করিও, তাহলে প্রাইভেটে সমস্যা হবে না তোমাদের, আশা করি। ওকে। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কি বললাম? কি হয়ে গেল? দেখো, মহাকর্ষ বিকর্ষ আসলে এখানে, মহাকর্ষ বিকর্ষতে আসলে কি শিখবো আমরা? মেনলি শেখার আছে কি? মহাকর্ষ বিকর্ষ, মহাকর্ষ কি আর অভিকর্ষ কি? যে কোনো, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর আকর্ষণকে বলবো আমরা কি? মহাকর্ষ। আর অভিকর্ষ কি? মহাকর্ষ। একটা পৃথিবী আর একটা অন্য বস্তু, ওই আকর্ষণটাকে আমরা বলবো অভিকর্ষ। এখানে অভিকর্ষ। যে কয়েকটা লাইন আছে, তোমরা প্রতিটা লাইনই রিডিং করবা, পড়ে কি করবা, যেইটুকু লাইন লাল দাগ দিয়ে দাগানো আছে মুখস্থ করবা। দেখো, যেইটুকু লাইন দেখানো আছে ওইটুকু মুখস্থ করবা। আর যেইটুকু তোমাদের হচ্ছে রিডিং আছে, রিডিং সবই পড়বা, বুঝছো? রিডিং কিন্তু সবই পড়বা। যেমন দেখো, সূত্রগুলো ওই কি এটা হলো, দেখো এখানে বলছে যে এটা কার সূত্র? গ্যালিলিও সূত্র। গ্যালিলিওর কিন্তু এখানে বেশ কয়েকটা সূত্র আছে। এই যে এটা গ্যালিলিও সূত্র, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পদার্থ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে গ্যালিলিও সূত্র কখন প্রযোজ্য? যখন স্থির অবস্থায় বিনা বাধায় কোনো বস্তু পড়বে। এখানে স্থির ছিল একটা বস্তু, ওই বস্তুটা স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তেছে, মানে এর উপরে কোনো বাধা নাই। ধরো যে উপর থেকে, ধরো যে তুমি একটা উপর থেকে একটা বস্তুকে ছাড়ে দিছো। হুম, একটা বস্তু, এই যে যেমন এটা, এটা উপর থেকে ছাড়ে দিচ্ছে কোনো বিনা বাধা, এখানে কিন্তু বাধা আছে। কি বাধা? বাতাসটা বাধা দিচ্ছে। কিন্তু যখন এইটা তখনই খাটবে যখন বিনা বাধায়। তাহলে কখন এটা, যদি তোমাকে আরেকটা পেপারকে তুমি যদি ছাড়ে দাও, ওইটা একসাথেই পড়বে। এমনিতে কিন্তু পড়বে না, তুমি ছাড়ে দাও পেপারটা আগে পড়বে, তুমি পরে, বা একটা ইট আর একটা পেপার, বা এইটা আর একটা পেপার ছাড়ে দিলে এটা আগে পড়বে, কারণ এর ভর। কিন্তু যখন ভেকুয়াম বা বায়ু শূন্য স্থান, বায়ু শূন্য স্থানের আরেক নাম হচ্ছে ভেকুয়াম। ভেকুয়ামে যদি তুমি কোনো বস্তুকে, আর একটা ভারী বস্তুকে আর একটা হালকা বস্তুকে ছাড়ে দাও, বস্তু দুইটা কিন্তু একসাথে মাটিতে পড়বে, কারণ এখানে কোনো বাধা থাকে না, সে কারণে একসাথেই মাটিতে পড়বে। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। তো এখন এখানে কয়টা সূত্র? গ্যালিলিওর তিনটা সূত্র। প্রথম সূত্র কি? যে শূন্য স্থানে বা বাধাহীন পথে সকল নিশ্চল অবস্থা থেকে যাত্রা করে সমান দূরত্বতার নিচে নামে এবং সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে এখানে যেটা বলা হয়েছে যে শূন্য, বায়ু শূন্য মানে কি? ভ্যাকুয়াম বা বাধাহীন পথে সকল বস্তুই নিশ্চল অবস্থা থেকে যাত্রা করে সমান দূরত্বতায় নিচে নামে। তার মানে একটা ভারী বস্তু হালকা বস্তু একই সময় নিচে নামবে, এটাই মেন কথা। দ্বিতীয় সূত্র কি? বাধাহীন পথে, দেখো, দ্বিতীয় সূত্র হচ্ছে বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। স্যার দেখা যাচ্ছে না। দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ভাই, না? দেখা যাচ্ছে। ওটা নেট পাচ্ছি। প্রবলেম। এমন জায়গায় বসো যেখানে নেট পাবে, কারণ তোমাদের তিনটা ফোন চারটা ফোন চলতেছে তোমাদের ওয়াইফাই দিয়ে। ঠিক আছে, অতএব না স্যার, ওই যে অর্ধেক দেখা যাচ্ছিল, ওই যে ওইটা। এখন দেখা যাচ্ছে বাধাহীন পথে হ্যাঁ। পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। তার মানে তুমি যদি বাধাহীন ভাবে এটাকে, একটা বস্তুকে তুমি যদি উপর থেকে ছাড়ে দাও বাধাহীন ভাবে, এটা যে পরিমাণ, যদি টি সময়ে যে পরিমাণ বেগ অর্জন করবে, সেটা কি সময়ের সমানুপাতিক।
তার মানে যেটুকু সময় নেবে সেই পরিমাণে বেগ অর্জন করবে, তার মানে ভি সমানুপাতিক টি। তাহলে দ্বিতীয় সূত্র কি, যে বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আমি ধরবো ডিরেক্ট যে দ্বিতীয় সূত্র কি, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র কি, এই যে কার সূত্র, তিনটে সূত্র, গ্যালিলিওর সূত্র, যে বাধাহীন পথে নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। রিডিং করবা, প্রশ্নগুলো আমাকে বলবা। তাহলে ভি সমানুপাতিক টি, এখান থেকে আমরা লিখতে পারি v1/t1, v2/t2। ভি সমানুপাতিক যদি টি হয়, ওয়েট ওয়েট, হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আচ্ছা অবশ্যই দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে হচ্ছে ভি সমানুপাতিক কি, ভি ভি সমানুপাতিক কি, এখন সমানুপাতিক হলে মনে রাখবা যে বাই ভি সমানুপাতিক টি না, v1/t1 ইজ ইকুয়াল v2/t2। এটা সমানুপাতিকের ক্ষেত্রে হয়, ভি সমানুপাতিক যদি তুমি টি লেখো। ঠিক আছে, তৃতীয় সূত্র কি, যে বাধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে যে দূরত্ব অতিক্রম করবে সেটা কি হবে, যে দূরত্ব অতিক্রম করবে সেটা সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, h1/t1² ইজ ইকুয়াল, এই সূত্রটা থেকে আমরা যেটা লিখতে পারবো, h1/t1² ইজ ইকুয়াল h2/t2², সমানুপাতিক যেহেতু। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, h1/h2 ইজ ইকুয়াল t1²/t2²। সমানুপাতিক যে, যদি এইদিকে ওয়ান উপরে থাকে এইদিকেও ওয়ান উপরে থাকবে, মনে রাখবা। সমানুপাতিক হলে সমান, ধরো যে এদিকে t2/t1 লিখলা, তাহলে তুমি এদিকে h2²/h1² লিখবা। এর আগে ভি সমানুপাতিক যেটা টি করলা, এখানে তুমি v1/v2 লিখবা, তাহলে এখানে তুমি লিখবে t1/t2। বুঝতে পারছো, সমানুপাতিক মানে একই থাকবে। তাহলে আমাকে বলো, আমি তোমার একটা প্রশ্ন করব, যে বাধাহীন ভাবে বাধাহীন ভাবে একটি বস্তু 5 মিনিটে 16 মিটার নামে, নিচে নামে, নিচে, তাহলে 10 মিনিটে কত মিটার নিচে নামবে, তাহলে 10 মিনিটে কত মিটার নিচে নামবে, 32। 32। তুমি আগে সূত্রটা লেখো, সূত্র না হলে তো হবে না। সূত্র কি জানি, যে এই সমানুপাতিক, না টি সমানুপাতিক কি, দূরত্বের বর্গের সমানুপাতিক, তাই না? না না, দূরত্বটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, তার মানে এই সমানুপাতিক t², এই সূত্রটা আমরা জানি। তাহলে এটাকে আমরা লিখতে পারি h1/h2 ইজ ইকুয়াল t1²/t2²। তাহলে এখান থেকে কি বের করবো আমরা, h2 বের করবো। এখানে দেওয়া আছে, ধরো t1 দেওয়া আছে 5 মিনিট, মিনিটটাকে তোমার সেকেন্ড বানানোর দরকার নাই কারণ কাটা যাবে। আর t2 দেওয়া আছে 10 মিনিট, h1 দেওয়া আছে 16 মিটার, h2 6। তোমরা এখান থেকে h2 টা বের করে দাও, h2 ইজ ইকুয়াল t2/t1² ইন্টু h1। এটা বুঝছো? তাহলে এখানে t2 বসাও, 10/5 হোল স্কয়ার ইন্টু h1 কত, 16। তাহলে এখান থেকে 4 × 16, 4 × 16 কত, 4×40, 4×24, 64। 64। 64 মিটার, বুঝছো? এই যে দেখো, তাহলে এটা 64 মিটার নামবে। তাহলে ঠিক আছে, বুঝতে পারছো? হুম, জি তাহলে স্যার। বলো তো, সময় যদি দ্বিগুণ হয় তাহলে উচ্চতা কত হবে বলো তো? ধরো যে, যদি সময় বলে যে সময় দ্বিগুণ হয়েছে, প্রথমে যে সময় নামছে তারপরে সময়টা দ্বিগুণ হয়েছে, তাহলে উচ্চতা কতটুকু হবে? দেখো, যদি t1 যদি t হয়,
আর টি টুটা যদি ধরো যে 2t হয়, সময় দ্বিগুণ হলো, ধরো উচ্চতা তাহলে কত, h2 তাহলে কত? ঠিক আছে, প্রথম ক্ষেত্রে এই দ্রুত উচ্চতা বাড়বে। দূষণ, হ্যাঁ বাড়বে তো অবশ্যই, কারণ সমানুপাতিক যে বাড়বে। এইচ ধরো যে H1 ধরো যে 10 মিটার, তাহলে আমার H2 টা কি হবে? তাহলে H2 ইজ ইকুয়াল হবে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার। যেহেতু সমানুপাতিকের জন্য T2 টাও কিন্তু উপরে থাকবে। দেখো এখানে যেহেতু আমরা T2 লিখছি উপরে, তাহলে এখানে H2 লিখছি, তাহলে 2 টা উপরে থাকবে। মনে রাখবা সমানুপাতিক হলে দুই পাশে সমান হয়। আর ইন্টু কি H1, তাহলে T2 মানে কি 2t ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু H1, তাহলে 4 × 10, মানে 40 মিটার। সময় দ্বিগুণ হলে কি হবে? 40 মিটার না, তাহলে ভি সমানুপাতিক টি দিয়েও মনে রাখবা। তাহলে আমি আরেকটা প্রশ্ন যদি করি যে 1 মিনিটে 1 মিনিটে 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, হয়। তবে 2 মিনিটে কত বেগ প্রাপ্ত হবে? এখানে কন্ডিশনটা কি বলতো? কন্ডিশন অবশ্যই হইতে হবে বাধাহীন, নাহলে কিন্তু এই সূত্র খুলতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু বাধাহীন হতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে আমরা জানি উই নো দ্যাট ভি সমানুপাতিক টি, তাহলে V1/T1 ইজ ইকুয়াল V2/T2। সেম ভাবে ভুল করছি কি না করি নাই, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি V1/V2, T1/T2। দেখো যেহেতু এটা সমানুপাতিক, হ্যাঁ আমরা কি চাইছি এখান থেকে? কত বেগ, তার মানে V2। কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি কি? T1 দেওয়া আছে 1 মিনিট, V1 দেওয়া আছে 10, T2 দেওয়া আছে না আহ হয়তো 2 মিনিটে, হ্যাঁ T2 দেওয়া আছে 2 মিনিট, তাহলে তোমার কাছে V2 স্যার চাইছে। এই মিনিট গুলোতে তো সেকেন্ডে করবো না না। দেখো তুমি যদি সেকেন্ড করো, আচ্ছা আমি যদি সেকেন্ড করি, দেখো দেখো কি হচ্ছে। এখান থেকে মানে V2 বের করবো, তাহলে V2 ইজ ইকুয়াল কি হচ্ছে দেখো তো, T2 টা উপরে যাবে কারণ সমানুপাতিক T1 × V1। এখন তুমি যদি এটা সেকেন্ড করো, এখানে যদি ধরো যে 60 দ্বারা গুণ করলা, এখানেও 60 দ্বারা গুণ করলা, কিন্তু এখানে তো আবার 60 দ্বারা গুণ করে 60 কাটাই যাবে। তো মিনিট রাখে সেকেন্ড করে লাভ কি? যেহেতু ভাগ আছে, করার দরকার নেই। ভাগ আছে যে, যোগ বিয়োগ তো নাই। তাহলে এখান থেকে মানগুলো বসাও। T2 2 মিনিট ডিভাইডেড বাই 1 মিনিট ইন্টু V1 কত? 10। তাহলে অ্যান্সার কি হবে? 20। দ্বিগুণ হবে, মনে রাখবা, কারণ যদি সময় দ্বিগুণ হয় বেগও দ্বিগুণ হবে, কারণ ভি সমানুপাতিক টি। এটা যদি 3 গুণ হয় এটাও 3 গুণ হবে। কিন্তু যেহেতু এই সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে এইটা যদি 2 গুণ হয় এটা কিন্তু 4 গুণ হবে, কারণ এই 2 এর উপর স্কোয়ার যে, বুঝছো? যদি সময় 2 গুণ হয়, হ্যাঁ দাদা, বুঝা গেছে। সময় যদি 2 গুণ হয় তাহলে উচ্চতা কিন্তু 4 গুণ হবে, কারণ বর্গের সমানুপাতিক। তাহলে আমাকে বলো যে সময় যদি 3 গুণ হয় তাহলে উচ্চতা কত হবে বুম্বা বলো তো? 6 গুণ। 3 এর উপরে স্কোয়ার 9 গুণ। ও 9 গুণ। বর্গ করতেছে, 4 হলে 16 গুণ। কিন্তু এই ক্ষেত্রে কি ভি সমানুপাতিক টি এর ক্ষেত্রে কি হবে? যদি বেগ দ্বিগুণ হয় সময় দ্বিগুণ, সময় দ্বিগুণ হলে বেগও দ্বিগুণ। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সময় দ্বিগুণ হলে উচ্চতা হচ্ছে 4 গুণ। ঠিক আছে, সমানুপাতিক বাস্তবায়ন করে এগুলো মনে রাখবে। দাদা এইখানে কি এই দ্বারা অতিক্রান্ত দ্রুত বোঝানো হয়েছে? হ্যাঁ, এই যে বস্তুটা কতটুকু নিচে নামতেছে, এই যে বস্তুটা এখানে ছিল, এটা কতটা নিচে নামছে, এই যে এই অতিক্রান্ত ডিস্টেন্স এই। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা রিডিং পড়বা, না পড়লে বুঝবা না, আগে রিডিং পড়তে হবে তো। এই যে ক্রিয়াকর্মটা পড়বা, আমি সব পড়াই দিলে তো ধরো যে ওই যে তোমাদের তাড়াতাড়ি শেষ হবে না। এখন তোমাদের যেহেতু উদ্দেশ্য খুব দ্রুত শেষ করা, অতএব কিছু জিনিস নিজেকে পড়তে হবে, আমাকে প্রশ্ন করতে হবে। তুমি যদি প্রতিটা ধরায় ধরে করে দিতে চাই, তাহলে এটা অধ্যায় শেষ করতে কমপক্ষে 10টা ক্লাস লাগবে। তো তোমাদের তো এত ধৈর্য হবে না, কারণ তোমরা সবসময় কম্পেয়ার করতেছো আলাদা টিউশন প্রাইভেটের সাথে।
তো ওইভাবে ওরা তো বেসিক তোমাদের সব বলবে না, কারণ তোমাদের বই ধরে ধরে করাবে না, যতটুকুই করাক শুধু যেগুলো লাগে। তারপর আমি দেখাই দিচ্ছি, আমরা আবার শেষ করবো, দেখাই দিচ্ছি, এগুলো বাদ দিবে না। এই যে ক্রিয়াকর্মটা, একটি লোহার বল এবং একটি কাগজের মধ্যে কোনটি ফেলে দিলে মাটিতে একত্রে মাটিতে পড়ে না কেন? দেখো, একত্রে মাটিতে পড়ে না কেন? এই যে প্রশ্ন করছে এখানে, একত্রে দুইটা মাটিতে পড়ে না কেন? এই যে একটা, যদি তুমি লোহার বলকে আর একটা কাগজকে ছাড়ে দাও, তাহলে একত্রে পড়ে না কেন? কারণ এখানে দেওয়া আছে, পড়ে নিবা। সেম ভাবে এইটাও, এই দেখো, এইটা পড়ে নিবা। ঠিক আছে, হোমওয়ার্ক। এই যে দেখো, এই প্রশ্নটা, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি ঘর্ষণহীন তলে একটি মার্বেলকে সর্বোচ্চ অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো। প্রথম সেকেন্ডে মার্বেলটি এত দূরত্ব অতিক্রম করলো, ভূমিতে পৌঁছাতে মার্বেলটির কত সময় লাগবে? ঠিক আছে, তো এখন কথা হলো, প্রশ্নটা তোমরা আগে পড়বা। ঠিক আছে, প্রশ্নটা পড়বা, পড়ে তোমরা নিজেরা ট্রাই করবা। নেক্সট দিন আমি এটাকে সলভ করে দেবো, কারণ এখন সলভ করাইলে মাথার উপর দিয়ে চলে যাবে। আমি বললেও তোমরা বুঝবা, কিন্তু অনেকে তোমাদের সমস্যা, এই জন্য আগে নিজেরা ট্রাই করবা। আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, আমি just বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আনুভূমিকের সাথে কি 30 ডিগ্রি কোণে আনত একটা তল, এই যে এইটা, এই তলটা, আনত একটা তল 60 মিটার দৈর্ঘ্যের একটি ঘর্ষণহীন তলে, তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। একটি মার্বেলকে ধরো, যে এই যে মার্বেলটাকে তুমি ছাড়ে দিছো, এটা একটা মার্বেল, ছাড়ে দিছো, ছাড়ে দিলে এটা কি অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, প্রথম সেকেন্ডে মার্বেলটি 2.5 মিটার যায়। তার মানে প্রথম সেকেন্ডে কতটুকু যায়? 2 পয়েন্ট, ধরো যে এটা 1 সেকেন্ডে ও এই যে এই ডিস্টেন্সটা গেছে, এটা কি 2.5 মিটার 1 সেকেন্ডে। তাহলে ভূমিতে পৌঁছাতে মার্বেলটির কত সময় লাগবে? তাহলে এইখানে মার্বেলটা আসতে তার সময় কত লাগবে? তাহলে তোমরা প্রথমত কি করবা, এ বের করে নিবা। তাহলে এ ইজ ইকুয়াল কি আমরা জানি, এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু এই ক্ষেত্রে কি লিখবা তোমরা? এস এর জায়গায় তোমরা এইচ দিবা, ইউ তো জিরো, কারণ এখানে তো ইউটা জিরো, আদিতে উপরে ছিল, উপরে তো স্থির, ধরো যে এইখানে ছিল, এইভাবে করতেছে, এখানে ছিল, এটা তো স্থির। এজ ইকুয়াল এটা জিরো প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এখান থেকে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবা, যে ওরা এখানে কিন্তু সমাধানে কিন্তু হাফ দেয়নি। দেখো, সমাধানে হাফ হবে, বুঝছো? বুঝতে পারছো? এখন দেখো, আমাদের এইচটা বের করে নিতে হবে। এইচ দেওয়া আছে কি? হ্যাঁ, আছে আছে, 2.5 মিটার। তাহলে এখানে তোমরা 2.5 নিবা, ইজ ইকুয়াল হাফ এটি স্কোয়ার। এখান থেকে কি বের করবা? এটা বের করে নিয়ে পরে আবার তোমরা এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সূত্রে এই এর মানটা বসাই দিবা, টিটা বের করে নিবা। আর এস তো তোমরা টোটাল জানো, টোটাল এস কত বলো তো? টোটাল এস 60 মিটার। তাহলে এখান থেকে তোমরা 60 মিটার বসায় টিটা বের করে ফেলবা। ভাবতে পারবে না? আর ওরা একটু ভুল করে ফেলছে। পারবো দাদা। এখানে ওরা কি করছে জানো? ওরা এটাই হবে না, এটা এইচ এইচ ইজ ইকুয়াল হাফ এটি স্কোয়ার দিয়ে তোমরা করো, বুঝছো? এইচ ইকুয়াল হাফ এটি স্কোয়ার দিয়ে। এরপরে আসো, গ্রহের গতি কেপলারের সূত্র। কেপলার কিন্তু কয়টা সূত্র দেয়? 3টে সূত্র, আমি মুখস্থ করবো নেক্সট দিন। যে উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র, সময়ের সূত্র। এখন উপবৃত্ত সূত্র কি সেটা তোমাদের বলতে হবে। আর এখান থেকে যেইটুকু লাল দাগা আছে এইটুকু একবার মুখস্থর মতো করে রিডিং করে ফেলবা। যেটা বুঝবা না আমাকে প্রশ্ন করবা, দাগানো গুলো কিন্তু মাস্ট, কোনো বাদ দিবা না, নাহলে কিন্তু পড়া ভালো হবে না, বুঝছো? তোমাদের রিডিং ধরাইলে তোমরা পারবা না, বই শেষ করে, বই অধ্যায় শেষ হয়ে যাবে কিন্তু পারবা না, রিডিং করতে হবে। প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে। তার মানে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার পথে। তার মানে বুঝাইছে যে এটা যদি সূর্য হয়, প্রতিটা গ্রহ কি উপবৃত্তাকার পথে ঘুরতেছে, এই যে এরকম উপবৃত্তাকার পথে। ধরো যে এটা একটা গ্রহ পৃথিবী, আর এটা সূর্য, এই সূর্যকে ঘিরে কি উপবৃত্তাকার পথে ঘুরতেছে না? উপবৃত্তাকার পথে ঘুরে, এটাই প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র বলছে যে গ্রহ ও সূর্যের
সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, মুখস্থ করে ফেলবা। তৃতীয় সূত্র কি? সময়ের সূত্র, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তার মানে পর্যায়কালের বর্গ সূর্য হতে তার গড় দূরত্ব ঘনফলের সমানুপাতিক। এটা তৃতীয় সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে যে সমান সময়ে যে ক্ষেত্রফলটা অতিক্রম করবে সেটা, এটা 3 নম্বর সূত্র। রিডিং পড়ো আগে। যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, পর্যায়কাল কাকে বলে? একবার প্রদক্ষিণ করতে যে পরিমাণ সময় নেয়। মানে এই যে সূর্যটা মাঝখানে আছে না, এই সূর্যটাকে ধরো যে পৃথিবী ঘুরতেছে, এটা পৃথিবী, আর্থ, আর এটা হচ্ছে সূর্য, সান। তো সানকে পৃথিবী আর্থ ঘুরতেছে, ঘুরতে যে সময়টা নেয়, একবার ঘুরে আসতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বলে। তাকে কি বলে? পর্যায়কাল। পর্যায়কাল বলে। কারণ এই পর্যায়কাল তৃতীয় সূত্র বলছে যে পর্যায়কালের বর্গ, এই যে এদের যে দূরত্বটা আছে, টোটাল দূরত্ব আর, এই আর এর ঘনফলের সমানুপাতিক। আর এর কি? ঘনফলের সমানুপাতিক। বুঝতে পারছো? তাহলে তোমরা আমাকে বলো। দাদা আপনি একটু সূত্রগুলো আরেকবার একটু দেখা দিবেন দাদা ভালো করে। তো রেকর্ড হচ্ছে, সূত্রটা শোনো, রেকর্ড হচ্ছে, তুমি রেকর্ড দেখবা, বুঝছো? এখানে কোথায় কোন সূত্রটা বুঝাইতে হবে বলো। আমি বলছি যে উপবৃত্ত সূত্র, কারণ তোমাদের তো দ্রুত শেষ করাটা টার্গেট আমার, তোমরা বুঝবা, কারণ রেকর্ড হয়ে আছে, তোমরা রেকর্ডটা আরেকটু যখন ক্লাস নোট করবা তখন একটু একটু দেখলে তো হয়ে যাবে, বুঝো না? দেখো, দাদা উপবৃত্ত আপনার এটা সূত্র মানে দ্রুত সূত্র দাদা, এই যে তিনটে। এই সূত্রটা কোনটা? টি স্কোয়ার সমানুপাতিক তিনটা। আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই যে এইটা দাগাই দাও, তুমি দাগাই দাও, হ্যাঁ হ্যাঁ। ক্ষেত্রফল সূত্র, এই যে দিছি দাদা, দাদা দেখা ক্ষেত্রফল দিছি, সূত্র, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইটা মিশাই হয়। দাও মিশাই হ্যাঁ দাও। হ্যাঁ এইটা হয়। ক্ষেত্রফল সূত্র হচ্ছে এই যে কি গ্রহ, ফেলে গেলে? শোনো, দেখো, গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। গ্রহ ও সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে এই যে গ্রহ, ধরো যে এটা হচ্ছে একটা সূর্য, এটা হচ্ছে গ্রহ, এই এ যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে, যে এমা সময় আমি এখন ব্যস্ত আছি, তুমি একটু পরে ফোন দাও। টি সমানুপাতিক এ, সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তোমরা এইটা মনে রাখতে পারো যে টি ইজ ইকুয়াল এ। এটা গাণিতিক রূপ নাই, জাস্ট মনে রাখবা যে এই যে ক্ষেত্রফলটা অতিক্রম করছে এটাকে ক্ষেত্রফল না, এটা কি? এ। তো এটা কি সময়? টি সময়ে। তো সমান সময়ে সমান ক্ষেত্রফল, তার মানে টি ইজ ইকুয়াল এ, মানে এটা যে পরিমাণ সময় সে পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। এই যখন তুমি রিডিং করবা ব্যাখ্যাগুলা তখন কিন্তু ভালো বুঝবা। আমি তো বুঝাই দিচ্ছি, আচ্ছা তুমি দাদা। একটু এই যে রিডিংটা পড়বে, 1 2 3, নেক্সট দিন প্রশ্ন করার অপশন আছে, তো তোমরা যেখান থেকে হোক প্রশ্ন করবা, আমি তো আজকে পড়াই দিব। আর হচ্ছে আজকে বুঝতে সমস্যা হবে নতুন চ্যাপ্টার যে, এই যে দেখো, টি গ্রহের পর্যায়কাল এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে টি পর্যায়কাল বলে, আমি বললাম। এখন দেখো, এখান থেকে আমরা আসলো টি স্কোয়ার, 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সূত্র থেকে, আর স্কোয়ার আর কিউব, ওরা এ দিছে আমি আর দিছি, সমস্যা নাই। এখন দেখো, যদি এখানে তাহলে সম্পর্কটা কি দাঁড়াবে বলো তো? সমানুপাতিক হলে T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার ইজ ইকুয়াল R1 কিউব ডিভাইডেড বাই R2 কিউব। এখন আর টু। সাপোজ যদি টি সমানুপাতিক 1/f হয়, ব্যস্তানুপাতিক 1/f হয়, বা টি ব্যস্তানুপাতিক f হয়, তাহলে এটি কি হবে বলো তো? T1/T2 তাহলে এটা দাদা T1/T2 ইকুয়াল F2 বাই F2 বাই F হয়। F1। হ্যাঁ, যেহেতু ব্যস্তানুপাতিক, এটা মনে রাখবা, ঠিক আছে? এফ তে হচ্ছে কম্পাঙ্ক, এফ তে কি? কম্পাঙ্ক, টি তে কি? পর্যায়কাল। বুঝতে পারছো? তে পর্যায়কাল। এরপরে আসো, তাহলে তোমরা প্রতিটি, ঠিক আছে, ঠিক আছে, খা খা খাওয়ার ইচ্ছা নেই। আচ্ছা দেখো, এখন এখান থেকে কি বলছে, যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহের কক্ষপথের পরাক্ষের অর্ধেকের ঘন এর সমানুপাতিক। পর্যায়কালের গ্রহের কক্ষ পরাক্ষের অর্ধেকের ঘন এর সমানুপাতিক। এখন এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ
গ্রহের কক্ষপথের পরাক্ষের অর্ধেকের ঘন এর সমানুপাতিক। এই যে এখানে টি, মেন কথা হচ্ছে যে 3 নম্বর সূত্রটাই, এই যে প্রতিটি গ্রহ পর্যায়কালের বর্গ তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, জাস্ট এটা করলে হয়ে গেল। গড় দূরত্ব মানে গড় করছে দূরত্বটা। এখন দেখো এই ম্যাথটা করলেই তোমরা বুঝবা। এখন প্রথম সূত্র তাহলে কি ছিল? প্রথম সূত্র ছিল যে সমান সময়ে কি, দেখো ফোকাসে রেখে উপবৃত্তাকার ফোকাসে রেখে ঘোরে। খ নাম্বারে প্রশ্ন আসে ক্যাপলারের 3টে সূত্র লেখো। আমাদের ইন্টারে খ নাম্বারের সূত্র আসবে 3টা, যে ক্যাপলারের সূত্র লেখো 3টা, এখন কিন্তু লিখতে হবে। সেম ভাবে গ্রহের স্যার, আহ হ্যাঁ বলো। স্যার মোবাইলটা না হ্যাং করতেছে, আমি রিস্টার্ট দিয়ে আসতেছি। আচ্ছা তুমি রেকর্ড দেখো, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। দেখো তাহলে এটা 3 নম্বর সূত্র গেল। এখন তাহলে 2 নম্বর সূত্র কি ছিল? যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। 3 নম্বর সূত্র কি? যে তোমার হচ্ছে পর্যায়কাল কি, পর্যায়কালের বর্গ। মেন কথা 3 নম্বর সূত্র থেকে ম্যাথ আসে, যে পর্যায়কালের বর্গ কার সমানুপাতিক? ওই সূর্য এবং গ্রহের গড় দূরত্বের ঘন সমানুপাতিক, কিউবের সমানুপাতিক। তো এই যে তোমরা 1 নম্বর ম্যাথটা পড়ো, এস হলো সূর্যের অবস্থান, এস হলো কি সূর্যের অবস্থান। এই যে এস, এটা হচ্ছে সূর্য, সান। আমি একটা এস দিলাম, এটা সান। এস হলো সূর্যের অবস্থান। এর চতুর্দিকে উপবৃত্তাকার পথে একটি গ্রহের এ হতে বি বিন্দুতে আসতে 30 দিন সময় লাগে। তার মানে ধরো যে একটা এ কি ছিল? একটা উপবৃত্তাকার পথ, মানে উপবৃত্তের মতো কণিক যখন পড়বা তখন উপবৃত্ত পড়বা। এই যে উপবৃত্ত, এটা উপবৃত্ত। এইখানে একটা ছিল, একটা গ্রহ। ধরো যে আমি তোমাদের এটা আলাদা কালার দিয়ে যদি দেখাই, ধরো যে এটা এ, এখানে একটা ছিল এ। এ কি করলো? বি বিন্দুতে আসতে 30 দিন সময় লাগে, ঠিক আছে? এবং তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে, তাহলে কি বলছে? 30 দিন সময় লাগে। তাহলে সিডি দূরত্ব অতিক্রম করতে গ্রহটির কত সময় লাগবে? এখানে এএসবি ইজ ইকুয়াল 3 × সিএসডি এর ক্ষেত্রফল। এখানে চিত্রটা দিয়ে দিছে, দেখো চিত্রটা খেয়াল করো তোমরা, যে এই যে এ থেকে বি তে আসতে তার কতদিন সময় লাগতেছে? 30 দিন। 30 দিন, 30 দিন। এখন বলছে যে সি থেকে ডি, তাহলে সি থেকে ডি তে আসতে তার কতদিন সময় লাগবে? এখন এখানে বলে দিছে যে এ এস বি ইজ ইকুয়াল 3 × সিএসডি। দেখো এএসবি কতটুকু? এএসবি এইটা। তাহলে আমার দেখো 3 সিএসডি, 3 × সিএসডি, মানে এই যে এইটার 3 গুণ, এইটার 3 গুণ হচ্ছে এইটা, মানে এইটার 3 গুণ এইটা, বুঝছো? এ এস বি ইজ ইকুয়াল 3 গুণ কার? সিএসডি। সিএসডি কোনটা? এই যে এটা দাদা আপনার এখানে এএসবি দ্বারা কি কোনো ক্ষেত্রফল, কোন বোঝাচ্ছে ক্ষেত্রফল, দাদা? হ্যাঁ কোন ক্ষেত্রফল বোঝাচ্ছে, কোন বোঝাচ্ছে। কোন না ক্ষেত্র? ও ক্ষেত্রফল, ক্ষেত্র ক্ষেত্রফল, বোঝাচ্ছে। ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফল, বুঝছি। ক্ষেত্রফল, ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল। এখন তাহলে আমরা এটা কোন সূত্র থেকে জানি ক্ষেত্রফল আর সময় সমান? কোন কোন সূত্র? প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র? দ্বিতীয় সূত্র, যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে দ্বিতীয় সূত্র থেকে কি জানি? দ্বিতীয় সূত্র থেকে, এটা তো 3 নম্বর সূত্র ছিল। 2 নম্বর সূত্র থেকে আমরা জানি কার সূত্র? এটা কেপলারের। দ্বিতীয় সূত্র হতে আমরা জানি যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে টি সমানুপাতিক এ, তাহলে আমরা লিখতে পারি T1/T2 ইজ ইকুয়াল A1/A। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমরা T1 কত দেওয়া আছে, ধরো 30 দিন, 30 দিন। তোমার কি চাইছে? T2 চাইছে। এখন T2 চাইছে। এখন দেখো এএসবি, আমার এই ক্ষেত্রফলটা যদি এ হয়, তাহলে এটা কি 3A না? দেখো তো, ওয়েট, তোমাদের ওই কালারটা দিয়ে হ্যাঁ বুঝতে দাদা 3 সমস্যা হবে। হচ্ছে। হ্যাঁ, এটা যদি এ হয়, এ, তাহলে এটা 3A, কারণ ওইটা 3 গুণ এইটা। তাহলে দেখো আমরা এটাকে A1 চিন্তা করি,
আর এটাকে আমরা A2 চিন্তা করি, A2 ইজ ইকুয়াল 3A। তাহলে আমরা এখানে কি বসাবো দেখো, আর T2 লাগবে, মানগুলো তোমরা বসাই দাও। আমরা A1 ইজ ইকুয়াল কি লিখবো, A, A2 ইজ ইকুয়াল লিখবো 3A। তাহলে আমার T2 লাগবে, তাহলে T2 ইজ ইকুয়াল A2 বাই A1, যেহেতু সমানুপাতিক এই জন্য 2 উপরে, T2 উপরে, A2 উপরে, ইন্টু এ ইন্টু কি T1, T1। এখানে আমরা কি মানটা বসাই দিব, A2 এর মান কি 3A ডিভাইডেড বাই A, এর মান A1 এর মান A ইন্টু 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 30, তাহলে কত, 90 টাকা। বোঝাইতে যাচ্ছে যে 3 গুণ হবে, যেহেতু এখানে 3 গুণ ক্ষেত্রফল 3 গুণ, কারণ টি সমানুপাতিকে। দাদা আপনার এখানে 30 90 হবে না দাদা? 90 দিন। 90 হ্যাঁ, হবে না 90, দাদা এখানে? 90, 90, 90, হ্যাঁ, 3 30 90। তাহলে দেখো, বোঝাইতে যাচ্ছে যে ক্ষেত্রফল যদি 3 গুণ হয়, তাহলে আমার সময়ও 3 গুণ হবে, যেহেতু সমানুপাতিক। অঙ্ক তো করারই দরকার নেই, অঙ্ক তো না করেও বোঝা যাবে যে যদি ক্ষেত্রফল 3 গুণ হয় তাহলে সময়ের 3 গুণ, কারণ যেহেতু এটা সমানুপাতিক। নেক্সট সূত্রটা তোমরা, নেক্সটটা হচ্ছে এই যে এটা দিয়ে করবা, এই সূত্রটা দিয়ে করবা, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। দেখো এই যে সমানুপাতিক চিহ্ন দিয়ে করে ফেলছি, তোমরা আগে নিজেরাই ট্রাই করবা, তারপরে না পারলে আমি করাই দেবো। এরপরে আসো মহাকর্ষ। মহাকর্ষ কাকে বলে একদম মুখস্থ করবা, তারপর আমাকে সমস্যা বলবা যে এটা বুঝি নাই। এই যে, অভিকর্ষ কাকে বলে এটাও করবা, ওকে। উদাহরণ করবা, উদাহরণটা আমি ধরবো। আমি নেক্সট দিন কিন্তু বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট শুধু প্রশ্ন ধরবো, ঠিক আছে। এরপরে আসো নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি, রিডিং পড়ে বুঝবা। নিউটনের মহাকর্ষ সূত্র কি, যে বস্তু কণা আকর্ষণ করে, এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের কি, বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু কণাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটা একটু মনে রাখবে, কারণ এটা ক নাম্বারের জন্য তোমাদের এক্সামে আসে। নিউটনের মহাকর্ষ সূত্র লেখো, তাহলে এটা গাণিতিক রূপ কি আসবে, বলছে প্রথম অংশ দেখো, যে এই বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই বলটা কি, বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। দুইটা বস্তু আছে, একটা M1 আর একটা M, এদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে ধরো D। এদের মধ্যে যে বলটা ক্রিয়াশীল সেটা F। তাই Fটা কার সমানুপাতিক, M1 আর M2 গুণফলের সমানুপাতিক। তারপর কি বলছে, মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে মধ্যকার দূরত্ব D এর বর্গের ব্যস্তানুপাতিক, D স্কয়ার। ঠিক আছে। এখন কি করবো, এই এটাকে তুমি 1 নং সমীকরণ চিন্তা করো, 2 নং। দেখো আমরা সংজ্ঞা থেকেই কিন্তু এটা পাচ্ছি, এই যে সংজ্ঞাতেই বলে দিছে যে বস্তু দুইটার কি, ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুইটাকে আমরা যদি এক জায়গায় করি, তাহলে M1 M2 বাই D স্কয়ার। 1 ও 2 কে এক জায়গায় করো, তাহলে F সমান চিহ্ন উঠাও, তাহলে এখানে G চলে আসবে। G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, M2 M1 ডিভাইডেড বাই D স্কয়ার। G এর মান কি, মহাকর্ষীয় ধ্রুবক, মনে রাখবে G হচ্ছে কি, মহাকর্ষীয় 6.611 মহাকর্ষীয় ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি। ঠিক আছে। এই যে বুয়েটে আসছিল এই ম্যাথটা, এই ম্যাথটা পারার জন্য তোমাদের কিছু জিনিস জানতে হবে, সেটা আমি বলে দিই। বুয়েটে 1 নম্বর ম্যাথ, এই ম্যাথ বাদ দিবে না, কোনো ম্যাথ বাদ দিবে না। তোমরা যে অধ্যায়গুলো শেষ করছো, বইয়ের প্রতিটা ম্যাথ করছো, মানে বলো নিউটনের বলবিদ্যা যে পড়ে গেছো, বইয়ের প্রতিটা ম্যাথ করছো, করলেও মনে নাই, তাহলে ওই শেষ করাতে কোনো শেষ করা, আমিও যদি তোমাদের তাড়াহুড়া করে শেষ করি, কিছু লাভ নাই। কারণ মনে হচ্ছে যে আমরা অনেক কিছু শেষ, কিন্তু শেষ তো হচ্ছে না। এই ম্যাথ গুলো করতে তোমাদের যত সময় লাগবে তোমার সময় নাও, শুধু দৌড়াদৌড়ি করে লাভ নাই। যেহেতু রাব্বি কিন্তু বলছে যে কলেজ নিয়ে আমার চিন্তা করার সময় নেই, শিখতে হবে। দেখো, এই ম্যাথটা করার জন্য আমি তোমাদের কনসেপ্টটা বলবো, তোমরা নিজেরাই ম্যাথটা আগে ট্রাই করবা, নেক্সট দিন আমি করাই দিব, ঠিক আছে। আগে, আর যেটা আমার কথা হচ্ছে যে যারা যারা প্রশ্ন পড়ে বুঝবা না, প্রশ্নটা খাতায় তুলবা, তুলে এখানে কোন সূত্রটা ব্যবহার করা হয়েছে শুধু সেটা লিখবা। প্রশ্নটা খাতায় তুলে কোন সূত্র ব্যবহার করা হয়েছে সেটা লিখবা। তো অ্যান্সার এখন লিখবো না? অ্যান্সার লেখার দরকার নাই, ট্রাই করবে তোমরা। এখন আমি যেটা এই ক্ষেত্রে যেটা লাগবে, এখানে কিন্তু ভর দেওয়া নাই, ভরটা বের করে নিতে হবে। এখানে শুধু কি দেওয়া আছে, গোলকের ভর দেওয়া আছে,
কিন্তু এই ক্ষেত্রে তোমাকে আয়তন মানে ঘনত্ব থেকে ভর বের করতে হবে। তো আমরা কি জানি, রো ইজ ইকুয়াল এম ভাগ ভি। তো এম ইজ ইকুয়াল রো ভি। এখন রো আয়তন কি, গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। ওরা এইটা দিয়ে করছে, দেখো তোমরা একটু ট্রাই করবা, না বুঝলে আমি করাই দিব। আমিই করাই দিব, কিন্তু আজকে দিচ্ছি না, আগে তোমরা ম্যাথটা নিজেরা ট্রাই করো। এই যে M2 এটা, বুঝছো কৌশিক? নেক্সট দিন আমি করাই দিব। আচ্ছা ঠিক আছে, সেম আমি ভাবে, একটা ট্রাই করবো। সেম ভাবে পরের ম্যাথটা তোমরা ট্রাই করবা, বুঝছো? একটার ভর এম আর একটা এম, M-1, এখানেই তো মহাকর্ষ বলের সূত্র ফেলছে। অসুখ না হলে একবার হাতে পেছনে দেখুন, মাথায় পেছনে। হুম, ঠিক আছে, দেখো দেখো এখান থেকে যেটা তোমাদের হচ্ছে এম ভরের বস্তুটিকে কেটে এটা করার জন্য অন্তরীকরণে, এই যে সুশান্ত তোমাদের যেটা অন্তরীকরণ করাচ্ছি না, যেটা অন্তরীকরণ যে অধ্যায় গেছি তার পরের অধ্যায় আছে ম্যাক্সিমাম মিনিমাম, ওইটা করা লাগবে। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করা লাগবে, তো এটা তোমরা পড়াইলে পারবা। তো 2 নম্বরটা তোমরা আগে নিজেরাই করো, তোমরা বুঝবে না 2 নম্বরে, কিন্তু প্র্যাকটিস করো। 3 নম্বরটা দেখো, 3 নম্বর ভালো এটা করতে হবে। 3 নম্বর ম্যাথটা রুয়েটে আসছিল, দেখো 3 নম্বর, 3 নম্বর ম্যাথে কি বলছে, যে একটি পৃথিবী মানে যদি পৃথিবীর ভর চন্দ্রের ভরের 49 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর হয়, তবে চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায় কোথায় কোনো বস্তুর উভয়ের টান সমান হবে। এখন টান বল সমান হইতে গেলে মনে রাখবা যে দুইটার ক্ষেত্রেই মহাকর্ষ বলটা মানে, হ্যাঁ মহাকর্ষ বলটা সমান হবে। কিরকম দেখো, ধরো যে আমি পৃথিবী আর চন্দ্র নিলাম, এটা হচ্ছে তোমার পৃথিবী। প্রশ্নটা একটু সবাই মনোযোগ দিয়ে বই বের করে পড়ো তো, 2 বার বা একবার পড়ো একটু। আমি 1 মিনিট সময় দিচ্ছি, প্রশ্নটা পড়ো। বুঝছো? পৃথিবীর ভর চন্দ্রের ভরের 49 গুণ। তো চন্দ্রের ভর যদি ধরো এম হয়, মানে এম মুন ইজ ইকুয়াল, ধরো যদি এম হয়, তাহলে এম ই কি হবে বলো তো, এম আর্থ মানে পৃথিবীর ভর কি হবে, 49 M হবে না? কারণ চন্দ্রের ভরের 49 গুণ। বুঝতে পারছো? এরপরে তাদের কেন্দ্রে মধ্যবর্তী দূরত্ব এত হয়, তবে চন্দ্র তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব মানে এখান থেকে ডিস্টেন্স এটা কত দেওয়া আছে, 40 × 10⁻14 কিলোমিটার। এটা দুইটা মধ্যবর্তী দূরত্ব দিছে। এরপরে বলছে যে পৃথিবীর ও চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী কোথায় কোথায় উভয়ের টান সমান হবে। তো আমরা ধরলাম যে এই বিন্দুটাতে, এই যে এইখানে, এইখানে উভয়ের টান সমান হবে। তো এখন এই বিন্দুটা মধ্যবিন্দু মনে হলো, ধরলাম যে আমরা পৃথিবী থেকে x মিটার দূরে, তাহলে এটা থেকে কি হবে, 40 × 10 টু দি এটা পাওয়ার, হবে তো 40 × 10⁻⁴ - x। আচ্ছা 10 টু দি পাওয়ার 40 ×
10⁻⁴ কি আছে 4, তাই না? এটাকে আমরা মিটার বানাবো। কিলোমিটারটা আপাতত রাখবো না, কারণ এখানে তো পরে মিটার না বানালে অ্যান্সার ঠিক আসবে না। সিলেবাস কি হবে, ইন্টু 10⁻³ দ্বারা গুণ করব, করে আমরা মিটার বানাবো। এটা কি হবে, 40 × 10⁻⁷ মিটার। 7 তাহলে আমরা এটাকে লিখবো 40 × 10⁻⁷, তাহলে 7 - x। এখন এই জায়গাতে ধরলাম আমরা f1 আর f2 সমান। তাহলে তোমরা f1 কিভাবে বের করবা? ধরো যে কোনো একটা বস্তু অবশ্যই রাখতে হবে এখানে। তো আমরা ধরলাম একটা বস্তু m নিলাম, যে কোথায় কোনো বস্তুর উপর, এই যে দেখো এখানে বলে দিচ্ছে কোথায় কোনো বস্তুর উপর। তো ওই জায়গাতে ধরলাম m ভরের একটা বস্তু আছে, সেটা হচ্ছে স্মল m। তাহলে দুই ক্ষেত্রে তোমরা কি, এই পৃথিবী একে একবার আকর্ষণ করবে, কারণ মহাকর্ষ কি আকর্ষণ করবে না? এই যে চন্দ্র একবার এখান থেকে আকর্ষণ করবে। তো দুইটা আকর্ষণ, তো পৃথিবীর জন্য একটা আকর্ষণ পাবা, আবার কি পাবা, বা টান বল পাবা। সেম ভাবে চন্দ্রের জন্য একটা পাবা। তাহলে বস্তুটির উপর পৃথিবীর জন্য আকর্ষণ বল, তাহলে পৃথিবীর জন্য কি হবে, এফ দিতে পারো তোমরা, জি ইন্টু এম ই এম ডিভাইডেড বাই x²। ভুল করিনি, জানি। তো আমরা কি করব, এইখানে এফ ই আর এফ এম সমান 1 2 দিলাম না, আমরা এফ এম দিলাম। পৃথিবী আর চন্দ্র সেম ভাবে চন্দ্রের জন্য, চন্দ্রে করার পরে এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে তো হবে না, তাই যদি ইকুয়াল করে তখন তো এদের এক্স পাওয়া যাবে। হ্যাঁ কাটা যাবে তো, এক্সটাই তো দরকার আমাদের। তো ওই ইকুয়াল করব, তো হ্যাঁ, ওই তো জন্য ওইটাই তো বলতেছি, আগাচ্ছি। মানে মানে দুইটা বের করা যদি ইকুয়াল করা যায়, ইকুয়াল করে তখন এক্স পাওয়া যাবে। হ্যাঁ ওইটাই করবো আমরা। দেখো এটা এম এম ইন্টু এম ডিভাইডেড বাই 40 × 10⁻⁷ -x²। তো দুইটাকে যেহেতু শর্ত মতে লিখবা, যেহেতু কি হয়েছে দেখো টান বল সমান, তাহলে এফ ই আর এফ এম সমান, তাহলে জি এম ই এম, এটা স্মল এম হবে, এটা বড় এম, এটা এম ডিভাইডেড বাই x² ইজ ইকুয়াল জি এম এম ইন্টু এম ডিভাইডেড বাই 40 × 10⁻⁷ x²। এখন দেখো আমরা কি করব, জি জি কাটে দিব, এম এর জায়গায় আমরা লিখবো এম 49 ইন্টু স্মল এম, এম এম কাটে দাও, তুমি স্মল এম গুলোও কাটে দাও। তাহলে এম এর জায়গায় আমরা এটা লিখতে পারি ডিভাইডেড বাই x² ইজ ইকুয়াল এম এম এর জায়গায় আমি এম লিখতে পারি ডিভাইডেড বাই 40 × 10⁻⁷ x²। এখন এম এম আমরা কাটে দিতে পারি, কাটে দিয়ে আমরা যেটা পাবো, তোমরা কি করবা, x² গুলোকে এক পাশে নিয়ে আসো। তাহলে এটা কি হবে দেখো তো, 49 ইজ ইকুয়াল এক্স ডিভাইডেড বাই 40 × 10⁻⁷ মাইনাস এক্স, দুইটার উপর স্কোয়ার। এইটুকু বুঝছো কিনা দেখো, আমরা কি করলাম, এই x² এখানে নিয়ে গেলাম। তো এক্স আর এটার উপর সম্পূর্ণটার উপর স্কোয়ার দিতে পারি, ওইটাই করছি। এখন কি করব দেখো, এই স্কোয়ারটাকে উভয় পক্ষে রুট করলে কি হবে, √49 ইজ ইকুয়াল √x 40 × 10⁻⁷ মাইনাস এক্স। এবার সেই স্কোয়ার রুট কি হবে, কাটা যাবে, আর এবার সে 7। তাহলে 7 ইজ ইকুয়াল এক্স ডিভাইডেড বাই 40 × 10⁻⁷ মাইনাস এক্স। এখান থেকে তোমরা এক্স ক্যালকুলেশন করে বের করে ফেলবা। বড় ক্যালকুলেটর থাকলে পাবা এই যে এক্স আসবে এটা। তাহলে বুঝতে পারছো, এরকম যদি ম্যাথ আসে, ধরো যে এটা তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে রুয়েটে, তোমাদের যদি বোর্ডে আসে পারবা না, যে কোথায় কোনো বস্তুর উভয়ের টান সমান হবে, পারবা না। এই যে 4 নাম্বারটা ওইটার থেকে ইজি করে ফেলবা। 5 নাম্বারও 4 নাম্বার ট্রাই করবা, 5 নাম্বারও পারবা। ওই সেম সূত্র দেখো, মহাকর্ষ সূত্র দিয়ে 5, ঠিক আছে। মহাকর্ষ সূত্রে ভেক্টর রূপটা এমসিকিউ এর জন্য মনে রাখবা। আর এখান থেকে জাস্ট 1 2বার রিডিং করবা,
কিন্তু আমি যেগুলো এই যে এখানে যেগুলো দেখানো আছে দেখছো, এগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলবো, একদম। আর আচ্ছা দাদা। একবার করলেই হয়ে যাবে, তোমাদের নেক্সট টাইমে টিএমএ তে তখন ইজি হবে। আর তোমরা যখন এখন যদি মনোযোগ দিয়ে পড়ো, চাপ নাও, টিএমএ সাথে এটাও যদি খুব ভালোভাবে করো, তাহলে তখন কিন্তু টিএমএ তে আগাই থাকবে। বুঝছো? তো এই জন্য এগুলো করতে হবে। যে মহাকর্ষ বলের প্রকৃতি কি, আমি প্রশ্নও করবো, নেক্সট দিন ধরবো, তোমার বলতে হবে যে মহাকর্ষ বল। আমি যদি হলুদ দাগ নাও দেই, তারপরে এই লাল দাগ গুলো অন্তত পক্ষে স্কেল দিয়ে দেখানো গুলো তোমাদের মুখস্থ করতে হবে। আমি এগুলোই প্রশ্ন করবো, আমি ভিতর থেকে ধরবো না, জাস্ট আমি এগুলোই প্রশ্ন করবো। মানে রিডিং করিও যে মহাকর্ষ বল দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বল। শুধু মহাকর্ষ বল মানে কি আকর্ষণ বল, মহাকর্ষ বল কখনো বিকর্ষণ হয় না, শুধু আকর্ষণ হয়। মহাকর্ষ বল বস্তুর সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, প্রকৃতির উপর নির্ভর করে না, কি হচ্ছে হোক, প্রকৃতির উপর নির্ভর করবে না। ঠিক আছে, এখন নিউটনের সূত্র থেকে আমরা কেপলারের সূত্র প্রমাণে আসবো। নিউটনের সূত্র থেকে কি করব, কেপলারের সূত্র প্রমাণ। 6.5। এখন তোমাদের কয়টা অধ্যায় আছে, আমরা কয়দিনে অধ্যায় শেষ করবো, আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা ওই মোতাবেক ভালো করে পড়বা। 6.5 6.18 6.5। আমরা 4টা ক্লাসে অধ্যায় শেষ করবো, বুঝছো? 3 থেকে 4টা ক্লাসে খুব ভালোভাবে শেষ করবো। আচ্ছা দাদা। আমি বলে দিলাম, তোমরা ওই টার্গেটে আগাবা। এখন দেখো আমরা যেটা করবো, কি করব, যে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র, নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র, নিউটনের সূত্র হতে কেপলারের সূত্র। এই অধ্যায় শেষ করে আমরা ম্যাথ করব, ম্যাথের একটা অধ্যায় শেষ করে দেবো, নিউটনের সূত্র হতে কেপলারের সূত্র। তারপর কেমিস্ট্রিতে যাব। আমি চেষ্টা করবো 3 ক্লাসে শেষ করার এটা অধ্যায়। দেখো, নিউটনের সূত্র হতে কি কেপলারের সূত্র কিভাবে যাব। এখন নিউটনের সূত্র কি, 3টে সূত্র ছিল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। কেপলারেরও 3টে সূত্র। তাহলে আমরা কি করবো জানো, নিউটনের এই সূত্র থেকে আমরা কেপলারের 3 নম্বর সূত্র যাবো। কেপলারের 3 নম্বর সূত্র কি ছিল, কি দাদা ই বলেন? স্কোয়ার সমানুপাতিক আর কিউব। ও ওইটা মানে এমন কোনো না, প্রশ্ন ধরে নাই, তোমাকে বলছি যে আমরা কি নিউটনের সূত্র থেকে কেপলারের 3 নম্বর সূত্র যাব। কত নাম্বার, 3 নাম্বার। তো 3 নম্বর সূত্রটা কি ছিল বলো, 3 নম্বর সূত্র এই যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। ঠিক আছে, তোমরা জানো না সমানুপাতিক হ্যাঁ চিহ্ন দাদা। উঠে গেলে একটা ধ্রুবক আসে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হয়, একটা ধ্রুবক আসে। তো এইখানেও একটা ধ্রুবক আসবে। এখন দেখো আমরা এটা প্রমাণ করবো, এই সূত্রটা প্রমাণ লাগবে কিভাবে, দেখো। আমরা এই যে এই বস্তুটাকে কেন্দ্র করে একটা এম ভরের বস্তু ঘুরতেছে, তো এর একটা ভিতরের দিকে কি বল থাকবে, কেন্দ্রমুখী বল থাকবে না, নিউটনীয় বল ভিতরে করাইলাম না কেন্দ্রমুখী বল এর আগের দিনে, এ বি ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর, করাইছে কিনা। হ্যাঁ এখানে দাদা। হ্যাঁ দাদা। এই এই যে একটা বড় বস্তুকে বা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, পৃথিবী বৃত্তাকার পথে ধরে যে ঘুরতেছে, এই যে পৃথিবীটা ঘুরতেছে কাকে কেন্দ্র করে, সূর্যকে, সানকে। তো এর ভর ধরো এম, আর পৃথিবীর ভর ধরো স্মল এম। তো এই সূর্যটা কিন্তু কেন্দ্রের দিকে একে টানতেছে, তো এটা কি কেন্দ্রমুখী বল। আর একটা বল, দুইটা বস্তুর মধ্যে একটা বল থাকবে না, দুইটা বস্তুর ভর থাকলে কি বল থাকবে, মহাকর্ষ বল। মহাকর্ষ বল থাকবে কিনা, বা পৃথিবীর আকর্ষণ বল হ্যাঁ থাকবে। থাকবে দাদা। তো এখানে কি, পৃথিবীর আকর্ষণ বলটাকে তোমরা ধরবা এফজি, বা যেটা অভিকর্ষ বল বা মহাকর্ষ বল এফজি ধরবা। সেটা সমান আমরা কি লিখবো, জি এম মানে পৃথিবীর ভর, না, বড় এম মানে সূর্যের ভর, ছোট এম মানে পৃথিবীর ভর, যেহেতু সূর্যের ভর বেশি, ডিভাইডেড বাই কি, দুইটার মধ্যবর্তী দূরত্ব এখানে আমরা আর লিখছি, আর স্কোয়ার। তাহলে এটা কি গেল, আর স্কয়ার। এটা গেল মহাকর্ষ বল। এটা কার সমান হবে, কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী বলের সমান হবে। কার সমান হবে, কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। তাহলে এফ সি সেন্ট্রিফিউগাল বল, সেন্ট্রিফিউগাল মানে সিতে আছে সেন্ট্রিফিউগাল, কেন্দ্রমুখী। এফ সি ইকুয়াল কি হবে, এম ভি স্কোয়ার বাই আর। বাই আর। এই সূত্রটা, এই দুইটা কি সমান হবে এই ক্ষেত্রে, সমান না হলে তো আহ পৃথিবীর চারদিকে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরবে না, সমান হবে। তাহলে এফ সি ইজ ইকুয়াল কি হবে,
এফ, ঠিক আছে। যেহেতু পৃথিবীর আকর্ষণ বল, এই যেখানে বলছে যে গ্রহের পৃথিবীর আকর্ষণ বলই কেন্দ্রমুখী বল, তার মানে যে আকর্ষণ বলটা এদের দুইটার মধ্যে, যে এই দুইটা সূর্য আর এই চন্দ্রের মধ্যে, যে পৃথিবীর মধ্যে যে একটা আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কার সমান? কেন্দ্রমুখী বলের সমান। তো এই দুইটা সমান আমরা লিখবো। তাহলে এই পাশে আমরা লিখবো জি এম এম আর স্কোয়ার ইকুয়াল, আমরা এই পাশে লিখবো এম ভি স্কোয়ার বাই আর। লিখতে পারি না, যেহেতু দুইটাই সমান। যাবে লেখা যাবে। হ্যাঁ পারি তো। এখন আসো, এখান থেকে কি করবো আমরা, এম এম কাটে দাও। তাহলে দেখো জি এম এফ, বুবুন আছে না, বুবুনকে দাও তো, বুবুনকে ওকে বলো যে চুপ থাকতে। ও কি পড়তেছে না গল্প করতেছে? সুশান্ত, তোমার মিউট করার দরকার নাই। ও কি পড়তেছে না গল্প করতেছে, এটা বলো আমাকে। দেখো জিএম বাই আর স্কোয়ার ইজিক্যাল, এদিকে কি থাকবে, ভি স্কোয়ার বাই আর। আর ওইখানে আর আর কাটে দাও, তাহলে জিএম বাই আর আর ইজিক্যাল ভি স্কোয়ার বাই আর। লিখতে পারি না? এখন আমাকে বলো, আমি নেক্সট দিন ভি ইকুয়াল, এর আগের দিন ওমেগা আর করাইছি, ওমেগা সমান আবার 2 পাই বাই টি করাইছি, ইন্টু আর করাইছি কিনা? দাদা মানে এখানে আপনি যে জিএম বাই আর ইকুয়াল ভি স্কোয়ার বাই, এখানে তো হ্যাঁ, এখানে তো আর তো হবে না দাদা, খালি তো এবার ভি ঠিক, স্কোয়ার হবে না। এবার ঠিক আছে। হ্যাঁ তো ঠিক এখন আছে। দেখো, এই জায়গায় আমরা ভি এর জায়গায় এটা লিখতে পারি কিনা, আমি এর আগের দিন যদি ক্লাস করাই, তোমরা যদি করো তাহলে বুঝবা। সুশান্ত তুমিও নোট পাঠাও না কিন্তু এখন, খুব দুঃখজনক এটা। দেখো জিএম বাই আর ইকুয়াল, আমরা কি লিখবো, 2 পাই বাই টি আর স্কোয়ার। লিখতে পারি না? লিখতে পারি। হ্যাঁ লেখা যায় দাদা, এখানে ভি ইকুয়াল এরপরে ওমেগা দেখো, আর, ওমেগা আর হ্যাঁ কি। এই তো লিখে দিছি বাম পাশে, এই যে এটা ডান পাশে। দেখো তাহলে জিএম বাই আর, রাব্বি কি ক্লাস করতেছে না? এটা স্কোয়ার করো, 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। রাব্বি তুমি ক্লাস করতেছো না? দেখো এখান থেকে জি দাদা করতেছি। জিএম ইজ ইকুয়াল 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু আর কিউব। বুঝতে পারছো? তাহলে দেখো টি স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসবো, 4 পাই স্কোয়ার জিএমটাকে নিচে নামিয়ে দিব ইন্টু আর কিউব। তাহলে দেখো টি স্কোয়ার ইজ ইকুয়াল 4 পাই স্কোয়ার জিএম ইন্টু আর কিউব। তো দেখো তো টি স্কোয়ার সমানুপাতিক, তাহলে আমরা লিখতে পারি আর আর কিউব। আর স্কোয়ার হয়ে গেছে না, আর কিউব। তাহলে ওই যে আমাদের সমানুপাতিক, দেখো তো ওই সূত্রটা আসছে কিনা। আসছে দাদা, আসছে। হ্যাঁ এইখানে কিন্তু এইটুকু সূত্র ধ্রুবক, আসছে। এইটা হচ্ছে ধ্রুবক। দেখো এটা এটা কিন্তু ধ্রুবক, এই যে এই মানটা ধ্রুবক, জি এর মানও ধ্রুবক, পৃথিবীর ভরও ধ্রুবক, পাইও ধ্রুবক। ধ্রুবক না? হ্যাঁ দাদা, তাহলে সূত্রটা সব সূত্রটা ধ্রুবক, প্রমাণ সেই কারণে হয়েছে। পুরোটা ধ্রুবক হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ এটা, তো প্রমাণ হয়েছে। এইটাকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে টি স্কোয়ার ইজ ইকুয়াল কে আর কিউ। তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ। তাহলে কে ইজ ইকুয়াল আবার তাহলে এখানে আপনার কি, এখানে যে ধ্রুবক কে ইকুয়াল, ও এটা হ্যাঁ ওইটা বলতে আসছে, ফোর হ্যাঁ পাই স্কোয়ার বাই জি এম। এইটা কি, জিটা কি আমরা লিখতে পারি সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। কিন্তু কে, অন্য ধ্রুবক, আচ্ছা দাদা। দেখো কে এর মান কিন্তু বইয়ে বের করা আছে 2.97, তোমরা মুখস্থ রাখবা। 2.97 ইন্টু 10 টু দি পাওয়ার -19 সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার পার মিটার কিউব। মনে রাখো, হ্যাঁ বইয়ে রিডিং করবো মাস্ট। এই প্রমাণটা বইয়ে আছে, তোমরা বই থেকে নোট করবা। এই নোটগুলো তোমরা করিও, শুধু শুধু বই শেষ করার ধান্দায় ইয়ে করিও না, বুঝছো। এগুলো প্রমাণ না করলে তো তোমরা পরে ধরা খাবা। বই তো সবাই শেষ করতে পারবে, এটা তো আধা ঘন্টার লেকচার দিলে তো বই শেষ করা যাবে, কিন্তু প্রমাণগুলো তো করতে হবে, তো এটা করে দেবা। এরপর আসে সূর্যের ভর নির্ণয়। আমরা কিভাবে সূর্যের ভর নির্ণয় করব, ঠিক আছে। তো সূর্যের ভর নির্ণয়ের ক্ষেত্রে কি করব আমরা, সেম ভাবে তোমরা যেটা সূত্র জানো, এ ইকুয়াল কি লিখতে পারি, সূর্যের ভর নির্ণয়, সূর্যের ভর নির্ণয়, সূর্যের ভর নির্ণয় এ ইকুয়াল মানে জি এম, এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ধরো এই ক্যাপিটাল এমটা সূর্যের ভর, সূর্যের ভর।
আর স্মল এমটা পৃথিবীর ভর। স্মল এমটা কি? পৃথিবীর ভর চিন্তা করো, পৃথিবীর সাপেক্ষে তুমি সূর্যের ভর নির্ণয় করতেছো, তো পৃথিবীর ভর, তাহলে এটাকে আমরা কি করব? আমরা এ ইকুয়াল কি লিখতে পারি? এম এ বা এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা আমরা আসতেছি, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এম এ সমান কিন্তু ভি স্কোয়ার বাই আর লেখা যায়, এটা মনে রাখবা, এ সমান ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিলাম, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন কি হবে? এখান থেকে আমাকে এম বের করতে হবে না, এম এম তুমি কাটে দাও। তাহলে জি এম ইজ ইকুয়াল কি হচ্ছে বলো তো, সবগুলোকে পার করাই দেওয়ার পাশে আর আর একটা আর কাটা যাচ্ছে, এটা আর। তাহলে এম ইজ ইকুয়াল কি হচ্ছে? এম ইজ ইকুয়াল কি হচ্ছে বলো 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 বলো। ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই জি, বাই জি। তাই না? এটা হচ্ছে। এরপরে দেখো আমরা ভি, হ্যাঁ দাদা। ভি সমান কি 2 পাই বাই টি ইন্টু আর লিখতে পারি, তারপরে স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই জি, পারি কিনা? তাহলে এম ইজ হয় দাদা, ইকুয়াল হয়। 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই জি। দেখো এখান থেকে আসতেছে 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই টি স্কোয়ার জি। তাহলে তুমি যদি পৃথিবীর যদি ব্যাসার্ধ জানো তাহলে তো তুমি বের করতে পারতেছো না। এই যে দেখো, এই যে বইয়ে দেখো সুন্দর করে মানগুলো দেওয়া আছে, এটা দিয়ে তোমরা পৃথিবীর ভরটা কি, সূর্যের ভর মুখস্থ রাখবা, 2 × 10⁻30, এটা বের করবা। নিজে করো, করবা নিজে করো, দুইটাই করবো। ঠিক আছে, নেক্সট দিন তোমাদের 6.6 এর সামনে পর্যন্ত পড়াচ্ছি। এরপরের দিন আমরা 6.6 থেকে 6.12, তোমরা একটু উদাহরণগুলো শুধু রিডিং করবা। 6.12 পর্যন্ত কি করবা? 6.12 না দেই, দাঁড়াও, কত থেকে দেওয়া যায়? 6.10, হ্যাঁ 6.12 আগ পর্যন্ত একটু উদাহরণগুলা রিডিং করবা, উদাহরণগুলো শুধু, আচ্ছা কিচ্ছু দাদা। করতে হবে না, কারণ আমি তো ম্যাথ করাইলে তোমরা বুঝবা না। সঙ্গে সঙ্গে যদি তোমাদের ম্যাথ ধরাই দেই, পারবা না, আমি বলে বলে বুঝবা না। আমি, তোমরা উদাহরণগুলো করে নিবা। এরপরের দিন আমরা 429 পৃষ্ঠা মানে 6.10 আগ পর্যন্ত তোমাদের আমি মানে রিডিং করতে, রিডিং করিও না, শুধু অঙ্কের উদাহরণগুলো দেখবা, কিন্তু তোমাদের পড়া থাকলেও 6.6 এর উপর পর্যন্ত। 6.6 এর উপর পর্যন্ত যত উদাহরণ আছে তোমরা উদাহরণগুলো করবা, কাজ আছে কাজগুলো করবা, রিডিং করবা এবং লেখাগুলো করবা। আর যে কোনো সমস্যা নেক্সট দিন আমাকে দিবা, আর আমি প্রশ্ন করবো। বুঝতে পারছো? এর থেকে বেশি দিলে তোমরা এটা ওকে সামলাইতে দাদা। পারবে না, এর থেকে বেশি দিলে আর সামলাইতে পারবে না। আমরা যা লাগে আমি সব বলে দিছি, যত সূত্র লাগে আমি সব বলে দিছি, সূত্র প্রমাণ যেগুলো সেগুলোও দিছি। তোমরা শুধু ক্যাপলারের সূত্র করবা, তারপরে আর যা যা আছে, ক্যাপলারের সূত্র, গ্যালিলিও সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ বিকর্ষ বল কাকে বলে, তারপরে হচ্ছে 3টা সূত্র, এই উদাহরণগুলা, ক্যাপলারের 3টে সূত্র, এই রূপান্তর, মহাকর্ষ বলের ক্ষেত্রে জি, তারপর কোথায় বল দুইটার সমান হবে, এটা করে ফেলবা। আমি ছবি তুলে তোমাদের কখন দিব বলো? এখনই দিব, না 9টার সময় দিলে হবে না, না এখনই দেন দিতে দেন হবে? দাদা, দেন এখনই। আপনি আচ্ছা এখনই দেন, এখনই দেন, আমরা তাহলে বাড়িতে রাতে করবো দাদা। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, হ্যাঁ। আর আমি ভিডিও দিব। আচ্ছা আদাব, ঠিক আছে, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, ঠিক আছে।